This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে রয়েছে আত্রি। হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দল গঠন করেছেন জনতা উন্নয়ন পার্টি, কিন্তু সেই নতুন রাজনৈতিক দল গঠন করার পর তার তো কলকাতায় এখনো কোনো রকম সভা সমাবেশ হয়নি। আর প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে এই ব্রিগেডের সমাবেশ বা সভা করা একটা স্বপ্ন থাকে, আর সেই স্বপ্ন দেখেছেন হুমায়ুন কবির। সেই সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছিলেন, আর সেই খতিয়ে দেখার সময় বিক্ষোভের মুখে পড়তে হলো হুমায়ুন কবিরকে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাসপেন্ডেড তৃণমূল বিধায়ককে রীতিমতো বাধা দেওয়া হলো। বিজেপির দালাল বলে আক্রমণ বিক্ষোভকারীদের, এমনকি গো ব্যাক স্লোগানও দেওয়া হলো। নিজেদের তৃণমূল সমর্থক বলে দাবি বিক্ষোভকারীদের। ব্রিগেড থেকে কি স্লোগান দেবেন? দাদা কি স্লোগান দেবেন? আপনি বাড়ি তৈরির কথা বলছেন, বক্তব্য কি থাকবে? हुमायूं कबीर जो है बीजेपी का आदमी है, ये बंगाल का माहौल खराब करने मांग रहा है। আমরা নরমাল কার্যকর্তা, আমরা গার্ডেন নিজ বাড়ি, কলকাতা পোর্ট। আপনি কি কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থক? কোনো রাজনৈতিক দল করেন কি আপনি কি কোনো রাজনৈতিক দল করি? কোন দল করেন? টিএমসি করি, তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আচ্ছা, এখানে কি নিজে এসেছেন না কেউ পাঠিয়েছে? আমি এই ছেলে ক্রিকেট খেলতে। কি নাম আপনার? আমার নাম এমডি আজাদ। একদমই এখানে এখন হুমায়ুন কবির ব্রিগেড পরিদর্শন করছিলেন, আর ঠিক সময় কিন্তু এইখানে যারা ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা তারা দাবি করছেন যে তারা তৃণমূল সমর্থক। আপনার ব্রিগেড ভাস্তানোর জন্যই কি এটা পরিকল্পনা করলে ভাস্তাবে? অসুবিধা কি আছে? কোনো পরিকল্পনা করছে কি আপনার ব্রিগেড? আমি এসব ব্যাপারে কোনো কথা বলবো না। নিশ্চয়ই উনাকে জিজ্ঞেস করুন না, উনার কি পরিচয় উনাকে জিজ্ঞেস করুন। আপনাকে দালাল একদমই কে কার দালাল সেটার সময় কথা বলবো। নির্দিষ্টভাবে তারা বলছে তৃণমূল করে, পোর্ট এলাকা থেকে এসছে, তাহলে টার্গেটটা কি? হতেই পারে ওনাদের, ওনাদের কথার কোনো জবাব দেব না। আচ্ছা, ব্রিগেড সমাবেশ সাকসেস হবে? নিশ্চয়ই হবে। আপনার ব্রিগেড সমাবেশকে কি বানচাল করার ছক চলছে? আরে কে কি করছো নি আমি পরোয়া করি না। কেন? ये माहौल खराब कर रहा है बंगाल का, ये बीजेपी को सहयोग कर रहा है। আপনাকে গো ব্যাক বলছে হুমেন্দা। আরে বলতে দিন না। কি বলবেন? তারা বলছেন যে তৃণমূলের কর্মী সমর্থক বলে দাবি করছেন তারা। আরে করতেই পারে, তৃণমূল আবার তো ওদের অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে কি করেছিল? হুমায়ুন কবির ঠিক যখন এখানে ব্রিগেড পরিদর্শন করতে আসেন, আর ঠিক সেই সময় কিন্তু এখানে যারা ছিলেন তারা এখানে কয়েকজন স্থানীয় এখানে তারা দাবি করেন যে তারা এখানে ক্রিকেট খেলছিলেন, এবং তারপরে হুমায়ুন কবির যখন এখানে সাংবাদিক সম্মেলন করছিলেন ঠিক সেই সময় হুমায়ুন কবিরকে গো ব্যাক বলতে থাকেন, এবং তারা বলতে থাকেন যে তারা গার্ডেন রিচের বাসিন্দা এবং তৃণমূলের কর্মী সমর্থক বলে তারা নিজেদেরকে দাবি করেন। ব্রিগেড সমাবেশে যখন প্রথম দিন পরিদর্শন করতে এলেন ঠিক সেই সময় তাকে এবং তার সঙ্গে যে আরও অন্যান্য নেতারা ছিলেন তাদেরকেও সে বিক্ষোভের সম্মুখীন হতে হলো। ক্যামেরায় অর্ঘর সঙ্গে কৌশল গঙ্গোপাধ্যায়, টিভি9 বাংলা, কলকাতা। ये माहौल खराब कर रहा है बंगाल का, ये बीजेपी को सहयोग कर रहा है। আপনি এখানে अरे हम तो खेलते हैं नहीं हम गाय नहीं दे रहे, हम तो खेलने आया है, क्रिकेट खेलने आया है। हुमायूं कबीर जो है बीजेपी का आदमी है, ये बंगाल का माहौल खराब करने मांग रहा है। আমরা নরমাল কার্যকর্তা, আমরা গার্ডেন নিজ বাড়ি, কলকাতা পোর্ট। আপনি কি কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থক? কোনো রাজনৈতিক দল করেন কি আপনি? আপনাদের সেই বক্তব্য শুনেছিলাম যারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। আমরা হুমায়ুন কবিরের রিয়াকশনও সেই মুহূর্তের রিয়াকশন আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন সাহেব, আমার প্রথম প্রশ্ন, প্রত্যেকটা রাজনৈতিক দলই ব্রিগেডে সভা করে, সমাবেশ করে, তারা প্রস্তুতি দেখতে যায়, এবং আপনাকে কেন এরকম বিক্ষোভের মুখে পড়তে হলো? আগে তো এরকম দেখিনি ব্রিগেডে প্রস্তুতি দেখতে। তৃণমূল ভয় পেয়েছে হুমায়ুন কবিরকে, তৃণমূল হুমায়ুন কবিরকে ভয় পেয়েছে, তাই ফালতু ছেলেদের, উটকো ছেলেদের। আমি ব্রিগেডে পরিদর্শনে গিয়েছি, আমি ব্রিগেডে পরিদর্শনে 100 বার যেতে পারি। তো তৃণমূল ভয় পেয়েছে, তাই হুমায়ুন কবিরের পাশে গিয়ে শোনাচ্ছে চিৎকার করে যে আমি বিজেপির দালাল। ওদের নেত্রী মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর দালালি করে বিষ্ণুকান্ত শাস্ত্রীদের, তারপরে প্রাক্তন
দেশের বিজেপির সভাপতি তপন শিকদারদের দালালি করে আজকে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। তারা আমাকে বলছে বিজেপির দালাল। তো তাদের নেত্রী কার দালাল ছিল সেটা আগে ক্লিয়ার করুক, তারপরে আমি এসব ফালতু ছেলের কথার উত্তর দেবো। হুমায়ুন, আর একটা বিষয় যে ব্রিগেড আমরা জানি মূলত সেনার নেতৃত্বাধীনই পড়ে, মানে সেনাই সেটা দেখভাল করে, তাদের বিশেষ অনুমতির প্রয়োজন, তাদের কোনো রকম সমস্যা নেই। আপনি সেখানে সভা করবেন, সেখানকার প্রস্তুতি দেখতে গিয়েছে, তাহলে হঠাৎ করে একটা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা এসে আপনাকে ধরে বিক্ষোভ দেখাবে, এটা তো একটা অন্যরকম বিষয়। মানে যেখানে যাবেন সেখানে আপনাকে গো ব্যাক স্লোগান দেওয়া হবে। ওনাদের কি শিষ্টাচার, চোরদের কি বক্তব্য, তা নিয়ে আমার বলার কি আছে? আমি এসবকে গুরুত্ব দিতে নারাজ। চোরদের কাজ চুরি করা, তারা চুরি করেছে, সেই চুরি ঢাকার জন্য তারা অনেক কিছু বলবে, অনেক কিছু করবে। এটা নিয়ে হুমায়ুন সাহেব, আপনি ব্রিগেডের সভা নিয়ে কতটা আশাবাদী? কারণ ব্রিগেড ফুল করা, ব্রিগেড ভরানো প্রত্যেকটা রাজনৈতিক দলটা কিন্তু তাদের কাছে স্বপ্ন থাকে। আপনি ব্রিগেড নিয়ে কতটা আশাবাদী? হ্যালো, হ্যাঁ, আমার প্রশ্ন যে আপনি ব্রিগেডের সভা নিয়ে কতটা আশাবাদী? ব্রিগেড ভরানোটাও একটা বিশাল বড় ব্যাপার। 100% আশাবাদী। আমি ব্রিগেডের সভা করব, কার ক্ষমতা আছে আমাকে রুখে নেবে? ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বললাম জনতা উন্নয়ন পার্টির যিনি প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির, তার সঙ্গে আমরা কথা বললাম, এবং তিনি বলছেন আত্রি যে কোনো মূল্যে তিনি ব্রিগেডের সভা করবেন। তিনি রীতিমতো চ্যালেঞ্জও ছুটছেন। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময় দা, হুমায়ুন কবির আজকে প্রস্তুতি দেখতে গেলেন, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো, কিন্তু তিনি ভাঙছেন না। তিনি বলছেন চ্যালেঞ্জ ছুটছেন, 100% ব্রিগেড ভরাবেন এবং তিনি ব্রিগেডের সভা করে ছাড়বেন। তিনি ব্রিগেড ভরাবেন না মঙ্গল গ্রহ ভরাবেন সেটা তার ব্যাপার। তিনি নতুন দল খুলেছেন, সম্পূর্ণ অধিকার আছে। নিয়ম মেনে যদি ব্রিগেড তিনি পান, মানে পারমিশন পান, ব্রিগেডের অনুমতি পান, তাহলে সেখানে করবেন, এবং অত লোক যদি ওনার কাছে থাকে তাহলে উনি আনবেন। সেই বিষয়ে তৃণমূল কংগ্রেসের কিছু বলার নেই। এরকম হুমায়ুন কবির বলছেন তৃণমূল ভয় পাচ্ছে হুমায়ুন কবিরকে। এর আগেও আমরা ব্রিগেড দেখেছি, গত নির্বাচনে এরকম ব্রিগেড দেখেছি নির্বাচনের আগে, এবং তারপর নির্বাচনের ফলাফল আপনারা দেখেছেন, পুরো একটি সিট পেয়েছিল আইএসএফ এবং সিপিএম কংগ্রেস 0 পেয়েছিল। সুতরাং এই ব্রিগেডে কি লোক আসছে না আসছে এদিকে পুরোটা হয়তো বিচার করা ঠিক হবে না। আর আগে ব্রিগেড করে দেখান কত লোক হয় দেখি, তারপরে বাকি বক্তব্য রাখা যাবে। ধন্যবাদ। আর ব্রিগেডে গীতা পাঠের পর এবার কোরআন পাঠও হবে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে ব্রিগেডে বসবে কোরআন পাঠের আসর। কথা হুমায়ুন কবির বলেছেন। লক্ষ্যকণ্ঠে কোরআন পাঠ হবে ব্রিগেডে, ঘোষণা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতার। 15ই ফেব্রুয়ারির আগে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হবে, তার আগে হবে এই কোরআন পাঠের কথায় জানান হুমায়ুন। কদিন আগে 7ই ডিসেম্বর গীতা পাঠ হয়েছে, আপনারা জানেন, এই মাঠে। তো আমি বলেছি ওই বাবরি মসজিদের যেখানে শুরু হবে কনস্ট্রাকশন, ওখানে 1 লক্ষ কোরআনের হাফেজ, মুফতি, মাওলানা, কারি তাদের নিয়ে কোরআন পাঠ হবে। তারপরের দিন থেকে আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের কাজ শুরু হবে। 15ই ফেব্রুয়ারির মধ্যে বলছেন? 15ই ফেব্রুয়ারির আগে, 15ই ফেব্রুয়ারির পরে না। সেটা 10 তারিখ হতে পারে, 11 তারিখ হতে পারে। আমরা গঙ্গাসাগরের দিকে নজর রাখি নাকি, কারণ সেই মেলার প্রস্তুতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাকদ্বীপ লট 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত সেতু শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে এই সেতু চেয়ে আসছিলেন সেখানকার মানুষ, যারা তীর্থযাত্রী বা পর্যটক যারা যান তারা চাইছিলেন যে সেখানে একটা সেতু হলে খুব সুবিধা হয়, এবং এই মুহূর্তে যা আপডেট রয়েছে কচুবেড়িয়া পর্যন্ত এই সেতু শিলান্যাস আর কিছুক্ষণের মধ্যেই করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দীক্ষা। এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে রয়েছে, কারণ মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন, সেতু শিলান্যাস তারপর কি কি কর্মসূচি তার?
দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আমাদের যে গঙ্গাসাগর হেলিপ্যাডের পাশে যে মঞ্চ তৈরি হয়েছে, প্রশাসনিক সেখানে মঞ্চ, সেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন তার প্রিন্সিপাল সেক্রেটারি টু মুখ্যমন্ত্রী মনোজ পান স্যার, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, এখানকার মন্ত্রী, সাংসদ সকলেই এখানে রয়েছে, ডিসি সাংসদ রয়েছেন। এখান থেকেই মুখ্যমন্ত্রী প্রায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মুড়িগঙ্গা নদীর ওপরে গঙ্গাসাগর সেতুর শুভ শিলান্যাস, সেটা মুখ্যমন্ত্রী করছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী সেই যে মুড়িগঙ্গা সেতুর যে একদম প্রকল্পের উপরে একটি লটেইট এবং কচুবেড়িয়া থেকে মাননীয় বিধায়ক সেতুর প্রকল্পের শিলান্যাস করলেন মৌখালীতে এবং মুড়িগঙ্গা নদীর উপরে এই সেতু দীর্ঘদিনের একটা আশা মানুষের এবং সেই প্রকল্পেরই শিলান্যাস হলো। এবং যখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের আগে ঠিক রাজ্য রাজনীতিতে ধর্ম, মন্দির, মসজিদ নিয়ে বিভিন্ন রকম চর্চা, আলোচনা, বিতর্ক হচ্ছে, ঠিক সেই সময় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখান থেকে কি বক্তব্য রাখেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বক্তব্য রাখেন সেদিকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে। এবং এরপর তিনি গঙ্গাসাগরে যে সমস্ত প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে যাবেন এবং তার আগেই এই সেতুর শিলান্যাস, মুড়িগঙ্গা নদীর উপর সেই সেতুর শিলান্যাস হলো এবং এরপরই তার সভা এবং আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন তিনি এবং সেখান থেকে আরও একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। তবে আজ ঠিক কি বক্তব্য রাখেন সেই দিকে আমাদের প্রত্যেকের নজর থাকছে এবং রাজ্য রাজনীতিরও নজর রয়েছে। এবারে গঙ্গাসাগর সেতুর নির্মাণের চুক্তিপত্র তা বিনিময় হবে নোডাল ডিপার্টমেন্ট পিডব্লিউডি এবং যারা রূপায়ণকারী সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো। আর উত্তরবঙ্গে সেতু নিয়ে রাজনীতি সেটা চলছে। সেবকে করোনেশন সেতুর একটা বিকল্প সেতু তৈরির কাজ শুরু হতে পারে এপ্রিল মাসেই। প্রস্তাবিত সেতু, নতুন সেতু সেবক থেকে শুরু হয়ে এলেন বাড়িতে শেষ হবে। আধুনিক 4 লেনের এটা সেতু হবে, খরচ পড়বে প্রায় 1100 কোটি টাকা। দার্জিলিংয়ের সাংসদ হওয়ার পর থেকেই এই সেতুর প্রয়োজনীয়তার কথা কেন্দ্রকে জানিয়ে এসেছেন রাজু বিস্তা। তার আগেই পরিদর্শন করেছেন সেই জায়গা। তো আমাদের সঙ্গে রনি, আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। রনি, এই সেতু তৈরি করা হচ্ছে, কেন্দ্রের কাছে বারবার দরবার করেছিলেন সাংসদ, কি জানা যাচ্ছে, কতটা উপকার হবে উত্তরবঙ্গের মানুষের জন্য, কি বলছেন সাংসদ নিজে? দেখো, আপনি তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো যে এই ব্রিজের যে কন্ডেশন ব্রিজ তার বিকল্প ব্রিজ তৈরির জন্য কিন্তু আন্দোলন শুরু হয়েছিল 2018 সালের আগস্ট মাসে। সেই সময় ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্ম নামে একটি সংস্থা তৈরি করে ডুয়ার্সের মানুষ আন্দোলন শুরু করে এবং তারপর আজকে তার সার্থকতা পেতে চলেছে বলা যায়। আমরা যেমনটা জানি যে ইতিমধ্যে এই কন্ডেশন ব্রিজ তৈরির জন্য কিন্তু 1100 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং এপ্রিল মাসের দিকেই এর কাজ শুরু হবে বলে জানতে পারা যাচ্ছে। এবং সাংসদ জানিয়েছেন যে যদি এই সেতু তৈরি হয়ে যায় তাহলে কিন্তু ডুয়ার্সের শুধু নয়, মালবাজার, ওদলাবাড়ির পাশাপাশি আলিপুরদুয়ারের একটা বড় অংশের মানুষ যারা এই ডুয়ার্সের রুট হয়ে শিলিগুড়ি বা লাভা যায় অথবা 10 নম্বর জাতীয় সড়ক হয়ে ঘুরতে যায় বিভিন্ন জায়গায়, সেই রাস্তার কিন্তু একটা বিকল্প রাস্তা হিসেবে এটা তৈরি হয়ে যাবে। এবং এই রাস্তা খুলে গেলে মানুষ যেমন উপকৃত হবে তেমন পর্যটন ব্যবসার উন্নত হবে। অর্থাৎ সেতু নিয়ে রাজনীতি হলেও সাধারণ, এই সেতু নির্মাণ হয়ে গেলে সাধারণ মানুষের আখেরে লাভ হবে। ধন্যবাদ। আর এই গঙ্গাসাগরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, এরপরেই তার উত্তরবঙ্গ যাওয়ার কথা রয়েছে। মহাকাল মন্দিরের শিলান্যাস সেটা করবেন তিনি। 16 জানুয়ারি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ির মাটিগাড়ায় মোট 54 বিঘা জমিতে তৈরি হবে এই মহাকাল মন্দির। এই মন্দির নির্মাণের জন্য মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গিয়েছে। গত অক্টোবরে পাহাড় সফরে গিয়ে দার্জিলিংয়ের মহাকাল মন্দির থেকে শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন। পর্যটন দপ্তরের হাতে থাকা এই জমিতে শুধু মন্দিরই নয়, একটা আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে বলে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর একটা সুখবর দিই, জানুয়ারি মাসের সেকেন্ড উইক মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। জমি কিন্তু আমি দেখে নিয়েছি, রেডি করে দিয়েছি। পুজোর দিনও আমি মনে মনে ঠিক করে নিয়েছি, ট্রাস্টের একটা মিটিং করে বাদ বাকিটা আপনাদের কাজটা করতে হবে, যেটা হচ্ছে আর্কিটেকচারটা। টাকাও জোগাড় হয়ে গেছে, আমি বাজে কথা কম বলি। এই যে দুর্গা মন্দিরের ট্রাস্ট ইতিমধ্যেই যা টাকা জমা পড়েছে তাতে আমার মায়ের মূর্তির দাম উঠে গেছে।
বাদ বাকি হিটকো থেকেও খরচা করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার, কালচার। আমাদের 250-300 কোটি টাকা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট, কার পার্কিং, এগুলো তৈরি করতে হবে। শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। শঙ্কর দা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবার শিলান্যাসের জন্য যাচ্ছেন, কি বলবেন? সাধারণ মানুষ আর সাধারণ মানুষের উন্নয়ন আর মন্দির তৈরি করা, এগুলোকে কি এক বন্ধনীতে আপনি রাখছেন? আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী এই মন্দিরের শিলান্যাস করে তার দ্বারা কৃত পাপের কতখানি স্খলন করতে পারবেন, মহাদেব তার প্রতি কতখানি সন্তুষ্ট হবেন সেটাও বলতে পারবো না। তার কারণ এই পশ্চিমবঙ্গে ওই হিজাবের মতন কাপড় পরে দুর্গাপুজো উদ্বোধন করা, পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করা থেকে শুরু করে ভুল স্লোগান, ভুল শ্লোক বলা থেকে শুরু করে হিন্দু দেবদেবীদেরকে নিয়ে তার দলের নেতা নেতৃত্বের কুরুচিকর মন্তব্য কোনোটাই তিনি কখনো প্রতিবাদ করেননি, বরঞ্চ এদেরকে প্রশ্রয় দিয়ে তিনি মাইনরিটি অ্যাপিজমেন্টের রাস্তায় হেঁটেছিলেন। এখন মানুষ যখন ওনার ধর্ম বিশ্বাসের উপরে প্রশ্ন তুলতে শুরু করেছেন, তখন তিনি এই ধরনের মন্দির প্রতিষ্ঠা করবার কথা বলছেন। এবং আপনারা তো আমার থেকেও ভালো জানেন যে জগন্নাথ কালচারাল সেন্টারকে জগন্নাথ মন্দির বলে উদ্বোধন করেছেন। হিন্দুদের এত দুর্দশা হয়নি যে সরকারি পয়সায় তাদেরকে মহাকালের মন্দির তৈরি করতে হবে। হিন্দুরা নিজেদের টাকাতেই, নিজেদের প্রদেয় দান দিয়েই মহাকাল মন্দির তৈরি করবে এবং 2026 সালে উনি শিলান্যাস করতে পারেন, কিন্তু সরকারি পয়সায় নয়, হিন্দুদের দানেই মহাকাল মন্দির গড়ে উঠবে এই পশ্চিমবঙ্গে। ধন্যবাদ। জলপাইগুড়ির রাজগঞ্জে গাড়ির শোরুমের জমি দখলের চেষ্টার অভিযোগ। শাসক দলের মদতপুষ্টদের দাপটে বন্ধের মুখে নামী গাড়ি সংস্থার শোরুম। দুষ্কৃতীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার ভাবনা উত্তরবঙ্গের উদ্যোগপতি বিশাল আগরওয়ালের। অভিযোগ, গত 1 মাসের বেশি সময় ধরে এই শোরুমের জায়গা দখলের চেষ্টা চলছে। বাধা দিলে মারধর চলছে, গাড়ি ভাঙচুরের পাশাপাশি কর্মীদের তালা বন্ধ করে রাখার অভিযোগ কারখানার মালিকের। পুলিশকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। থানাতে কমপ্লেন করতে গিয়েছি, তো থানাতে কমপ্লেন রিসিভ করে না, তারপরে বলছে আপনি আগে আমরা ইনভেস্টিগেশন করব, তখন আমরা ডায়েরি রিসিভ করব। 2-3 দিন এর মধ্যে চলে গেল, ওরা রিসিভ করে না। তারপরে যা আছে, ওরা যখন রিসিভ করেছে ওরা একটা ঘর তুলে নিয়েছে, তারপরে ভিডিও ফুটেজ দিয়ে আবার বাড়ি বাড়ি ওদেরকে কমপ্লেন করা হচ্ছে। পেপারে স্যার কিছু ডিসপিউট নাই, ওনাদের জমিনে কাগজ আলাদা, আমার জমিনে কাগজ একদম আলাদা। ওনার 151 দাগ 52 দাগ, আমার 150 RS দাগ। ওরা 151 দাগ দেখিয়ে একটা কোর্ট থেকে অর্ডার নিয়ে আসে, 150 দাগে কাজ করছে। পুলিশকে আমরা বাড়ি বাড়ি কমপ্লেন দিচ্ছি, পুলিশ তো যখন তখন বিএলআরওকে একটা কল ফর রিপোর্ট চাইতে পারতো, আমিনকে দিয়ে ডাকে ডিমার্কেশন করে দিতে পারতো। यहाँ पे 1-1.5 महीने से यहाँ के लोकल्स जो है थोड़े यहाँ पे काफ़ी बदमाशी कर रहे हैं। कल तो उन्होंने हद ही पार कर दी। मेरे जो अंकल हैं और डैड हैं उन पे इनफैक्ट हाथापाई भी हुई है उनके साथ पहले भी, और कल उन्होंने रॉड भी चलाया है। कल यहाँ पे वो 150 स्टाफ अंदर थे सर हमारी प्रेमाइसेस में, और उन्होंने पूरा गेट बंद कर दिया हमारी शोरूम का। और कोई भी अगर गेट के सामने जा रहे तो उन पर पत्थरबाजी हुई है, लोग रॉड लेके बाहर खड़े थे मारने के लिए। लॉ एंड ऑर्डर तो सर सब जगह होना चाहिए जो हमें पढ़ाया जाता है, बट ये सब देख के तो एकदम ही लग रहा है कि यहाँ पे कुछ लॉ एंड ऑर्डर मेंटेन किया ही नहीं जाता है कोई भी प्रकार से। জুলুমের অভিযোগ মানতে নারাজ অভিযুক্তরা, পাল্টা কর্তৃপক্ষের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলছে তারা। আমরা গরিব মানুষ কিছু জানি না, দালালের কাছ থেকে কিনে, কার কাছ থেকে কিনে পেপার দেখাচ্ছে না, বলে আমি কিনে নিছি, এটা ছাড়ো। জমিটা কার ছিল? জমিটা আমার মার ছিল, আমার নানির ছিল এটা। এখন আমরা কাজ করাচ্ছি, বাউন্ডারি করাচ্ছি। আচ্ছা, এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছে এটা আপনার? এটা আমার জায়গায় কাজ করাচ্ছি আমি। আচ্ছা, তাহলে ওদের সাথে গন্ডগোলটা কি? ওদের সঙ্গে গন্ডগোলটা মানে এই যে এখানে পড়ে মাফিয়াগুলোর কাছ থেকে কিনে নিয়ে ওরা এখানে ডিস্টার্ব করতে আসছে, আমাকে ডিস্টার্ব করতে আসছে। এখানে আমাদের যে ওয়ারিশ মানে যে খতিয়ানের মালিক তার ওয়ারিশ কিনছে, আমাদের এলআর অব্দি আছে, আমার ডিডো আছে, এখানে আমার কোর্টের ওয়ার্ডার আছে। আমার কোর্টে আমাকে ওয়ার্ডার দিল যে কোনো ডিস্টার্ব যেন থার্ড পার্টি আমাকে করতে না পারে। তারপরেও কি জমিটাকে বারবার ডিস্টার্ব করতেছে, আমি কিছু বুঝতেছি না। কি করতেছে? এখানে যে টাটা মোটরসের মালিক বিশাল
আগরওয়াল ওনার ভাই ওনার মোস্তান বাহিনী নিয়ে মেলাবার চড়াও করলো এখানটায়। আমাদের প্রতিনিধি নীলেশ্বর সান্যাল আমাদের সঙ্গে রয়েছেন। নীলেশ্বর, বারবার বিরোধীদের তরফ থেকে বলা হয় যে রাজ্যে শিল্প আছে না, কর্মসংস্থান, এরকম অভিযোগ ওঠে। সেই সময় এই ছবিগুলো তো বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। যদি সত্যিই কোনো জমি সংক্রান্ত সমস্যা হয়ে থাকে তাহলে দুপক্ষই তো আদালতের দ্বারস্থ হতে পারে। পুলিশও যদি সঠিক ভূমিকা নেয় তাহলে তো এই সমস্যা এড়ানো যেতে পারে। এটা কি ভুল বার্তা যাচ্ছে? দেখো, ঠিক এই জায়গা থেকেই কিন্তু প্রশ্ন উঠে গেল যে এই যে দুই পক্ষ যে সমস্যাটা সেটাকে তো মিটিয়ে ফেলতে হবে। পাশাপাশি এই যে যিনি একটা শিল্পপতি বা উদ্যোগপতি যাই বলি না কেন, তিনি তো একটা বড় সড়ো প্রজেক্ট করেছেন এবং সবচেয়ে বড় কথা ৩ শতাধিক কর্মী এখানে কাজ করে। যদি ধুম করে এই সংস্থাটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে, এখানে তারা সমস্যায় পড়বে। পাশাপাশি আরো যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে এই সংস্থাটা আমাদের নর্থ ইস্টে একমাত্র সার্ভিস প্রোভাইডার। তারা হচ্ছে সেনাবাহিনীর যত সমরাস্ত্র বহনকারী যে যত সমস্ত গাড়ি ইত্যাদি আছে, যেগুলো মিসাইল নিয়ে যায়, বা রাফায়েলের যে আমাদের হাসি মারাতে যে রাফায়েল আছে সেখানে তাদের যে মিসাইল নিয়ে যাওয়ার মতন যে গাড়িগুলো যেগুলো রাফায়েলে সেট করা হয়, তো তাদের সমস্ত রকম সাপোর্ট, এমনকি অপারেশন সিঁদুরের সময় এখান থেকে প্রচুর ভেহিকেল যেগুলো রিপেয়ার করে আবার সেগুলোকে বিভিন্ন বর্ডারে গেছে। তা এখন সেই সংস্থাটা যদি ধুম করে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সব পক্ষই সমস্যায় পড়বে। এটাই কিন্তু সামনে উঠে আসছে। এটাই ভবিষ্যৎ হবে যদি পুলিশ প্রশাসন সঠিক পদক্ষেপ না নেয়, যদি এই দুই পক্ষই আদালতের দ্বারস্থ না নিয়ে এরকম নিজেরা হাতে আইন তুলে নেন, তাহলে এই বিষয়টাই হতে চলেছে। অনেক ধন্যবাদ নীলেশ্বর। আমাদের রাজ্য থেকে ব্যবসায়ীরা এমনিতে পালিয়ে যাচ্ছে, শুধু টাটা নয়, আজকে টাটার একটা সামান্য গোষ্ঠী, টাটা তো পালিয়ে গেছে, কিন্তু টাটার একটা অংশ কাজ চলছে এই বন্ধুনগরে। তৃণমূলের নেতাদের অত্যাচারে যদি এটাও পালিয়ে যায়, ওরা 200-250 লোকে কাজ করে, 200-300 লোকে কাজ করে, তারা বন্ধ করতে বাধ্য হবে। আর এটা তৃণমূলের কালচার, কৃষ্টি, আর এরা তাদের তোলার উপরে নির্ভর করে চলে। তাতে যদি কোনো শিল্প বন্ধ হয়ে যায় তাতে আসে যায় না। এখানে যেটা সমস্যা হয়েছে আমি শুনছি জমি সংক্রান্ত সমস্যা হয়েছে, এর সাথে শ্রমিক ইউনিয়নের কোনো মানে বলতে গেলে লিঙ্ক যোগ নেই। আর এই মালিক, আমি আজকে এমএলএ সাহেবকে জিজ্ঞেস করেছিলাম খবরটা দেখার পরে একটা লোকাল চ্যানেলে, উনি পরিষ্কার বলছেন আমার সাথে যোগাযোগ করেননি, আমাদের ব্লক সভাপতি উনার সাথেও যোগাযোগ করেনি, আমি আজ জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি আমার সাথেও উনি যোগাযোগ করেননি। স্বাভাবিকভাবে উনি থানা, পুলিশ, কোর্ট কাছারি যা করছেন ওনার এখতিয়ার আছে। আর যদি কেউ অন্যায় কাজ করছে, যে কাজ করতে দিব না বা দাদাগিরি বা টাকা পয়সা চাচ্ছে, আমরা বলবো পুলিশকে ইমিডিয়েট অ্যাকশন নিতে। আর বিজেপি বলছে তাদের সরকার এলে জমি, এরকম জবরদখল হয়ে যাওয়া জমি, সেগুলো ফেরত আনবে। কিভাবে না, প্রত্যেকটা থানায় রাখা হবে বুলডোজার, এমনই হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার বান্দোয়ানের সভা থেকে। বিজেপি ক্ষমতায় এলে প্রতিটা থানার সামনেই বুলডোজার রাখা হবে। তৃণমূল নেতারা সাধারণ মানুষের জমি জবরদখল করলেই ব্যবস্থা নেওয়া হবে, হুঙ্কার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। ক্ষমতায় এলে নিয়ম করে দেব, থানার সামনে পুলিশের গাড়ি থাকবে, জিপ থাকবে, টাটা সুমো থাকবে, সব থাকবে, আর তার মধ্যে চকচক করবে হলুদ রঙের বুলডোজার। হলুদ রঙের বুলডোজারটা চকচক করবে কেন? তৃণমূলের নেতারা যেখানে এই ধরনের কোথাও লোকের জায়গা দখল করে, সরকারি জায়গা দখল করে, বাড়ি করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছে, প্রত্যেকটা সাধারণ মানুষের টাকার হিসেব হবে, সেই ব্যবস্থা আমরা করব। তামিলনাড়ুতে গিয়েও অমিত শাহর মুখে বাংলার ভোট প্রসঙ্গ উঠে এলো। 26-এর ভোটে বিশাল জনমত নিয়ে বাংলায় সরকার গড়ার দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। हमने बिहार में 2025 में इंडी अलायंस का सुपड़ा साफ कर दिया। अब बारी है तमिलनाडु और बंगाल की। 2024 और 25 भारतीय जनता पार्टी के विजय के साल रहा। 2026 में तमिलनाडु और बंगाल में प्रचंड बहुमत से एनडीए की सरकार बनानी है। এই দুটো জায়গাতেই দেখবেন প্রচন্ড পদাঘাতে বিজেপি বিসর্জন হবে। ওই প্রচন্ড মার্জিন বলছেন না, প্রচন্ড প্রত্যাখ্যান হবে। অমিত শাহ জেনে রাখুন,
না তামিলনাড়ু পাবেন না বাংলা পাবেন। বাংলার ব্যাপারে তো আমরা জানি যে আপনারা বিরোধী দলের যে তকমা সেটাকেও হারাবেন। এখানে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, না থাকবে বিরোধী দলের তকমা, না থাকবে শুভেন্দু অধিকারীর দাপাদাপি। আপনাকে তখন আবার 1.5-2 বছর এই 2026-এর পরে বাংলায় পদার্পণ করতে আমরা দেখব না, যেটা হয়েছিল 2021-এর পরে। মাননীয় গৃহমন্ত্রী এটা বলছেন কারণ একটা স্ট্যান্ড থেকে, কারণ ওনার কাছে সেই কনফিডেন্সটা রয়েছে যে আমরা মুখ দেখিয়ে ডায়লগ বলে তো আর এই কনফিডেন্সটা পাইনি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করেছেন 2014 থেকে 22টা রাজ্যে আমাদের বিজেপির সরকার চলছে, সেখানে যে কাজ করেছি, যা রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ডের বেসিসে কথা বলছি। বাংলার মানুষ দেরি করে ঠিক করেন, এটা ঠিক, এবার ঠিক করে নিয়েছেন যে এই তৃণমূল আর নয়, আমরাও এগিয়ে যেতে চাই, আমরা বাংলা পিছিয়ে যেতে চাই না। এবার 100 দিনের নামকরণ নিয়ে পাল্টা প্রচারে নামতে চলেছে বিজেপি। তার জন্য রণকৌশল ঠিক কি হবে? বিধায়ক সাংসদদের নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব তারা আলোচনাও করতে চলেছেন। ভিভি রামজি নিয়ে গ্রামে গ্রামে মূলত প্রচার করার ফোকাস রাখা হয়েছে। বাংলা সহ ভোটমুখী রাজ্যগুলিতেই প্রচার চালাবে বিজেপি। আর বিশেষ যে গুরুত্ব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকা। প্রচারের কৌশল কি হবে, কিভাবে প্রচার করা হবে, কোন কোন ইস্যুগুলোকে সামনে তুলে ধরা হবে, তা নিয়ে সাংসদ আর বিধায়কদের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় নেতৃত্ব। নতুন ফর্মে হচ্ছে এতে করাপশনকে দূর করার জন্য বিভিন্ন রকমের যে সেফগার্ড বলে ইংরেজিতে যাকে, সেই সেফগার্ডের ব্যবস্থা করা হয়েছে। 100 দিনের কাজকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে। রাজ্যের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে। এর ফলে কৃষিক্ষেত্রে যখন কাজ বাড়ে তখন শ্রমিকেরও অভাব হবে না। এই ধরনের নানা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে নতুন স্কিম তৈরি করা হয়েছে, যার নাম হয়েছে ভিভি অর্থাৎ বিকশিত ভারত জি রামজি। তো সেটাকে তৃণমূল কংগ্রেস যে মানুষের কাছে মিথ্যে প্রচার করছে, আসল কথাটাই বলছে না যে 100 দিনের জায়গায় 125 দিনের কাজ পাবো। মানুষের যেটা সব থেকে বেশি দরকার সেটা মানুষের কাছে ভারতীয় জনতা পার্টি নিয়ে যাবে। আরএসএস, তৎকালীন জনসংঘ এবং এখন যে বিজেপি যারা সেই মতাবলম্বী সেই লোকরা হত্যা করেছিল গান্ধীজিকে, আর তাদেরই উত্তরসূরি তারা আজকে মহাত্মা গান্ধীর নামটা মুছে দিতে চাইছে, জাতির জনক মহাত্মা গান্ধীর নাম মুছে দিতে চাইছে। তারা ধর্মীয়করণ করছে জাতীয় একটা প্রকল্পকে আর একটা আইনকে। এর থেকে তো নিন্দনীয় কিছু হতে পারে না।